খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এমন কোনো মৃত্যু নেই যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি। অভয়ার বেলাতেও তাই, দাবি নির্মল কন্যার। কাউকে গালাগালি দিইনি, শুধু ইতিহাস বলেছি। মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পর মুখ খুললেন অনর অনন্ত। স্থানীয়দের প্রতিবাদে সভাস্থল ছেড়ে যেতে হলো অভিজিৎ দীপকে ও তার দলবলকে। পাকিস্তানের আইএসআই এজেন্ট লুকিয়ে কলকাতায়, প্ল্যানে কি ছিল, কিভাবে অপারেশন চালালো এসটিএফ, সিনেমাকেও হার মানাবে এই গল্প। মানি ফলোজ মাই ব্রাদার, মুখ খুললেই মেম। এবার স্ত্রীর ভয়ে কি এমন করলেন রবি কিষান? কংগ্রেসের সঙ্গে কি তবে বিচ্ছেদ নিশ্চিত? স্পিকারের বৈঠকে কানিমোজির উপস্থিতি নিয়ে দিল্লির রাজনীতিতে তীব্র চাঞ্চল্য। হই হট্টগোল মুলতবিতেই শেষ সংসদের বাদল অধিবেশন। লোকসভা রাজ্যসভা চালাতে প্রতি মিনিটে খরচ কত? ফোর্ট উইলিয়ামের ম্যাপ সহ হাবড়ায় গ্রেপ্তার পাক চর, স্বাধীনতার আগেই বড় নাশকতার ছক। ডিউটিতে যোগ দেওয়ার কিছু পরই বাথরুম থেকে উদ্ধার নার্সের দেহ। শেষ কয়েক ঘন্টা কি হয়েছিল, কি জানালেন ওয়ার্ডের নার্সরা? সুটকেসে উদ্ধার রহস্যময়ীর দেহ, তদন্তে বেরিয়ে এলো অবাক করা সত্যি। ফরেনসিক রিপোর্টে পুলিশ। ইচ্ছে হয়েছে তাই করেছি, কে এই জয়সপাল সিং, যার কৃপানের হামলায় রক্তাক্ত পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী? 10 দিনের আলটিমেটাম, সুপ্রিম কোর্টে যাচ্ছে কালীঘাট। এই ডকুমেন্ট ছাড়া মিলবে না যুবশক্তির 3000 টাকা। বেকার ভাতা নিয়ে প্রকাশ্যে নয়া তথ্য। কলকাতার কাছে ডিপ্রেশন ভারী, বৃষ্টির সতর্কতা। আগামী 24 ঘন্টায় কোথায় কতটা দুর্যোগ? ভারত স্বাধীন 15 আগস্ট, কিন্তু এই 3 জেলায় 18 আগস্ট। কেন 3 দিন উড়েছিল পাকিস্তানের পতাকা? গীতা পাঠের পর এবার ব্রিগেড কাঁপাবে রামকথা। 3 লাখ ভক্তের অপেক্ষায় শহর। এবার কলকাতাতে ভাঙা হলো নেতাজির মূর্তির হাত। রাতের অন্ধকারে কারা ঘটালো এমন কাণ্ড? প্রবল চাঞ্চল্য নিউ আলিপুরে। গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। অভয়ার দেহ দ্রুত সৎকার মামলায় জড়িয়েছিল নাম। বিকশিত ভারত প্রবন্ধে বাজিমাত সুন্দরবনের সেলিমার। লালকেল্লায় আমন্ত্রণ দিন মজুরের মেয়ের, কিন্তু যাওয়ার খরচ যোগাবে কে? রাতের শহরে মিছিলের ডাক অগ্নিমিত্রার। নারী নিরাপত্তার স্বার্থে 14 আগস্ট বিশেষ কর্মসূচি। ভগ্নিপতির কাঁধে চেপে গিয়েছিলেন জনতার দরবারে। চাকরি পেলেন পূর্ব মেদিনীপুরের দিব্যাঙ্গ যুবক। আবাসের ঘর পেতে চান, কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের। দেশের প্রথম বুলেট ট্রেন কবে ছুটবে? রেলমন্ত্রীর বড় ঘোষণায় তোলপাড়। মুম্বাই ছাড়ছেন হার্দিক পান্ডিয়া। কেকেআরের গোপন ভিডিওয় ফাঁস মেগা দল বদলের সব থেকে বড় রহস্য। কলকাতার কাছেই গভীর নিম্নচাপ, বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। অভয়াকাণ্ডে গ্রেপ্তার প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিহত চিকিৎসকের দেহ সৎকারের অভিযোগ রয়েছে এবিপি আনন্দর মুখোমুখি তার মেয়ে। এবিপি আনন্দ বলছে, এই কদিন নির্মল ঘোষকে পাওয়া যাচ্ছিল না, তিনি কোথায় ছিলেন? নির্মল ঘোষের মেয়ে বলছে, দেখুন, সত্যি কথা বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন। বিগত 2 মাস ধরেই উনি বাড়িতে ছিলেন না। ওনার তো অনেক কন্ট্যাক্টস। উনি কলকাতায় গিয়েছিলেন, ওই একদিনই ওনাকে দেখা গিয়েছিল। আমরাও দেখেছিলাম, মিডিয়াতেই আমরা দেখেছি। আমাদের বাড়িতে উনি ছিলেন না, মিডিয়াতে আমরা দেখেছি, এবং ওখান থেকে উনি কোথায় ছিলেন, কোথায় কি করেছেন, সত্যি কিছু জানি না। সেটা আমাদের কাছে পুলিশ বারংবার এসে জিজ্ঞেস করেছে, আমরা সত্যি কিছু জানতাম না। এবিপি আনন্দ বলছে, তড়িঘড়ি প্রমাণ লোপাটের উদ্দেশ্যে নিহত চিকিৎসকের দেহ সৎকারের অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে। লিখিতভাবে অভিযোগ করেছেন অভয়ার বাবা। কেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল? অভিযোগ পত্রে নির্মল ঘোষের নাম 1 নম্বরে রয়েছে। নির্মল ঘোষের মেয়ে বলছে, দেখুন, নির্মল ঘোষ বিধায়ক, প্রাক্তন বিধায়ক। তৎকালীন সময়ের বর্ণনা দিতে গিয়ে যে কোনো অনন্যাচেরাল ডেথ, যে কোনো কারো বাড়ির কোনো সমস্যা, এরকম অনেক মৃত্যুই তো পানিহাটিতে হয়েছে। এমন কোনো মৃত্যু নেই যে সেই পরিবারের পাশে গিয়ে আমার বাবা দাঁড়াননি। ঠিক অভয়ার বেলাতেও তাই। এবিপি আনন্দ বলছে, যখন সৎকারের জন্য নিয়ে হবে তখন পরিবারের সদস্যদের সই, কনসার্ন নেওয়া কি জরুরি নয়?
নির্মল ঘোষের মেয়ে বলছে, এই বিষয়টা যেহেতু সিবিআইয়ের আওতায় রয়েছে, তারা সেটা তদন্ত করবে। এখন সিপি সাহেবকে তদন্তের দায়িত্ব দিয়ে গিয়েছে, তারা সেটা তদন্ত করবে। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কে সই করেছে কে সই করেনি। এবিপি আনন্দ বলছে, বেআইনি হলো না এটা? নির্মল ঘোষের মেয়ে বলছে, আমি বলতে পারবো না কোন আইন আর কোনটা বেআইন, তারা বলতে পারবে। এই এফআইআর করাটা কতটা আইনি সেটাই তো আমি জানি না। এবিপি আনন্দ বলছে, অভয়ার মা বাবা বলেছেন সৎকারের আগে যে নিয়ম রীতি ছিল সেগুলিও তারা করতে পারেননি। তথ্য প্রদানকারী হিসেবে নাম ছিল সঞ্জীব মুখোপাধ্যায়ের। নির্মল ঘোষের মেয়ে বলছে, কার নাম ছিল ওসব তো আমার জানার কথা না। আমি একেবারেই তো বলে দিলাম সেখানে কি হয়েছিল, আমরা তো সেখানে ছিলাম না। বাইরে শুনে এভাবে উত্তর দেওয়া এবিপি আনন্দ বলছে, পুলিশ এসেছে যখন আপনাদের কিছু বলেনি। নির্মল ঘোষের মেয়ে বলছে, না, কিছু বলেনি। অভয়ার বিষয় নিয়ে আমাদের কোনো কথা জিজ্ঞেস করা হয়নি। আমার বাবাকে যেখানে তদন্ত হচ্ছে সেই ডিপার্টমেন্টে ওখান থেকে ডাকা হয়েছিল, তাকে সমস্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, 3বার করে ডাকা হয়েছিল, তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে চলমান তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির মতো মহানায়ক সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হলে সরাসরি গ্রেপ্তারির আইনি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি সাইবার সেলকেও প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। মূলত আজাদ হিন্দ ফৌজ গঠন ও স্বাধীনতার নেতাজির ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হতেই রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা ছড়ায়। মুখ্যমন্ত্রীর এই তীব্র হুঁশিয়ারির 24 ঘন্টার মধ্যেই সুর কিছুটা নরম করে আত্মপক্ষ সমর্থন করেছেন অনন্ত মহারাজ। তবে আইনি পদক্ষেপের হুমকি থাকা সত্ত্বেও নিচের বিতর্কিত অবস্থান থেকে পিছু হটতে নারাজ এই সাংসদ। সাফাই দিয়ে তিনি জানান, তিনি কাউকেই গালাগালি বা অপমান করেননি, বরং ইতিহাস বইয়ে যা রয়েছে সেই তথ্যই সকলের সামনে তুলে ধরেছেন। অন্যায় প্রমাণিত হলে আইনি শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি। অভিজিৎ দেবকে ও তার দল যারা যন্তর মন্তর সিজন 2 এর প্রস্তুতির জন্য দিল্লিতে একটি সভার জায়গা খুঁজছিলেন, একটি আবাসিক সোসাইটির পার্কে পৌঁছাতে গিয়ে সমস্যার সম্মুখীন হন। সমর্থকদের সঙ্গে সভা করে শুরু হতেই স্থানীয় বাসিন্দারা এসে প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে জানিয়ে দেন যে সোসাইটির পার্কটি কোনো প্রতিবাদ বা রাজনৈতিক কার্যকলাপের জন্য নয়। প্রতিবাদ তীব্র আকার ধারণ করলে পুলিশ হস্তক্ষেপ করে এবং অবশেষে দীপকে ও তার সঙ্গীরা সেখান থেকে চলে যেতে বাধ্য হন। অভিজিৎ দীপকের বিরুদ্ধে অভিযোগ, এর আগে অভিজিৎ দীপকে অভিযোগ করেছিলেন যে তার দল দিল্লিতে স্বেচ্ছাসেবকদের সঙ্গে একটি বৈঠকের জন্য জায়গা খুঁজে পেতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, একটি ইনডোর হলের জন্য বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউই জায়গা দেননি। দীপকের মতে কয়েকজন স্পষ্টভাবে জানিয়েছিলেন যে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে আছেন এবং কখনো জনতা পার্টির বৈঠকের জন্য হল দিতে পারবেন না। দীপক জানান যে অনেক চেষ্টার পর একটি হল পাওয়া যায় এবং টাকাও দেওয়া হয়। তিনি রসিদও দেখান, কিন্তু পরদিন সকালে যারা হলটি দিয়েছিলেন তারা সবার অনুমতি প্রত্যাহার করেন। দীপকের দাবি, তাকে হুমকি দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে যদি তেলাপোকা জনতা পার্টি সেখানে সভা করে তাহলে তাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে। পার্কে শুরু হওয়া সভার বিরুদ্ধেও বিরোধিতা ছিল। একটি হল জোগাড় করতে না পেরে দীপক ও তার দল একটি আবাসিক সোসাইটির পার্কে সমর্থকদের সঙ্গে সভা শুরু করে। সভা চলাকালে তিনি সমর্থকদের জিজ্ঞাসা করেন যে তারা কার পদত্যাগ চান এবং তারা উত্তর দেয় মোদি। ইতিমধ্যে এলাকার বাসিন্দারা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। স্থানীয়রা স্পষ্টভাবে জানিয়ে দেন যে সেখানে কোনো ধরনের নাটক সহ্য করা হবে না। পার্কটি সোসাইটির বাসিন্দাদের জন্য এবং এটিকে কোনো প্রতিবাদ বা রাজনৈতিক বিক্ষোভের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। স্থানীয়রা দীপক ও তার সমর্থকদের পার্কটি খালি করে দিতে বলেন। পরিস্থিতি শান্ত হলে দীপক ও তার সঙ্গীরা চলে যান। আমাদের সভা করতে দেওয়া হচ্ছে না। অভিজিৎ দীপকে বলেছেন যে তাদের দলের সভাগুলো ক্রমাগত ব্যাহত করা হচ্ছে এবং লোকজনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে বিজেপির সঙ্গে যুক্ত লোকজন হলো মালিক ও অন্যদের হুমকি দিচ্ছে যাতে তারা তেলাপোকা জনতা পার্টির সভার জন্য কোনো জায়গা না দেয়। দীপকে বিজেপিকে লক্ষ্য করে বলেছেন যে এই পুরো ঘটনাটি দলের ভেতরের ভয়কেই প্রকাশ করে। তিনি এও স্পষ্ট করেছেন যে কোনো ইনডোর হলে সভা করার জন্য পুলিশের অনুমতি প্রয়োজন নেই। স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে বড়সড় সাফল্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং এসটিএফ। উত্তর 24 পরগনার হাবড়া এলাকা থেকে তারা এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করেছে, যে মূলত আইএসআই এর হয়ে চরবৃত্তির কাজ করত বলে দীর্ঘদিনের সন্দেহ ছিল গোয়েন্দাদের। ধৃতের আসল নাম রানা রউফ। জানা গিয়েছে সে পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা।
এসটিএফ দাবি, এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে ভারতে অবস্থান করে অত্যন্ত গোপনীয় এবং সংবেদনশীল তথ্য অত্যন্ত সন্তর্পণে পাকিস্তানে পাচার করছিল। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য জুড়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি একটি গভীর প্রশ্ন উঠেছে যে কলকাতায় বসে কি সে স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় কোনো নাশকতার ছক কষছিল। তার এই গ্রেপ্তারির পর এখন তদন্তকারীরা তার সমস্ত নেটওয়ার্ক খতিয়ে দেখতে মরিয়া হয়ে উঠেছে। নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের নিখুঁত ব্লুপ্রিন্ট। গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী ধৃত রানা রাউফ কোনোভাবেই সোজাসুজি বা আইনি পথে ভারতে প্রবেশ করেনি, বরং অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে ভারতে অনুপ্রবেশ করেছিল। দীর্ঘ তদন্তে জানা গিয়েছে সে 2012 সালে পাকিস্তান থেকে প্রথম নেপালে এসে পৌঁছায়। সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে এবং নিজের আসল পরিচয় গোপন রাখতে সে স্থানীয় এক মহিলাকে বিয়ে করে এবং রীতিমতো সংসার পাতে। এরপর নেপাল সীমান্ত পার হয়ে বিহারের রক্সৌল দিয়ে সে অত্যন্ত গোপনে ভারতে প্রবেশ করে। নেপালে থাকার সময়েই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই এবং সেখানকার পাকিস্তান হাইকমিশনের কিছু পদস্থ আধিকারিকের সঙ্গে তার গভীর যোগাযোগ তৈরি হয় বলে মনে করা হচ্ছে। সেখান থেকেই মূলত তাকে ভারতে চরবৃত্তির দায়িত্ব এবং নির্দেশ দেওয়া হয়েছিল। ভারতে ঢোকার পর সে মূলত ট্রেন ধরে পশ্চিমবঙ্গে পৌঁছতো এবং নিজের গুপ্তচর বৃত্তির কাজ সেরে আবার অত্যন্ত নিরাপদে নেপালে ফিরে যেত। এইভাবে সে গত কয়েক বছরে অন্তত 6বার ভারতে যাতায়াত করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। রাজনীতি আর বিনোদনের ককটেল যদি রবি কিষাণ হন, তবে নেটপাড়ার নতুন মিমলর্ড এর খেতাবও তারই প্রাপ্য। রাজ সামানির পডকাস্টে মানি ফলোজ মাই ব্রাদার বলা মাত্রই নেট দুনিয়ায় ট্রোলের ঝড় উঠেছিল। সেই ঝড়ের পর আচমকাই মৌনব্রত ধারণ করেছিলেন গোরখপুরের এই বিজেপি সাংসদ। কিন্তু কেন এমন নীরবতা? শেষমেশ মুখ খুলতেই হাসির রোল। কারণটা নাকি অন্য কিছু নয়, সোজা বউয়ের করা নির্দেশ আর গৃহবন্দী হওয়ার চরম হুমকি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মৌনব্রত রাখার আসল কারণ ফাঁস করে রসিকতা স্থলে রবি কিষাণ জানান, তাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণে ট্রোল ও মিম শুরু হয়েছিল তা দেখে তার স্ত্রী একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। স্ত্রীর সাফ কথা ছিল, রবি যেন কিছুদিন মুখ বন্ধ করে রাখেন, নইলে তাকে ঘরের মধ্যেই আটকে রাখা হবে। অভিনেতার কথায়, ঘর থেকে বেরোলেই আমি ভাইরাল হয়ে যাচ্ছি। তাই স্ত্রী সন্তানদের করার নির্দেশ দিয়েছিল আমাকে একটি ঘরে বন্দি করে রাখার জন্য, যাতে বাইরে বেরোতে না পারি আর ভাইরাল না হই। ঘটনার সূত্রপাত সম্প্রতি রাজ সামানির একটি জনপ্রিয় পডকাস্টে রবির একটি সাক্ষাৎকার থেকে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি টাকা না পরিচিতি কোনটা বেছে নেবেন। উত্তরে বিজেপি সাংসদ স্বকীয় ভঙ্গিতে বলেন, পেহচান মানি ফলোজ মাই ব্রাদার, অর্থাৎ সহজ ভাষায় পরিচিতিটাই আসল, টাকা পয়সা তো নিজে থেকেই পেছনে চলে আসবে। বাস এই একটি সংলাপে ভর করেই আবার মিম মেকারদের তৈরি করা নতুন টেমপ্লেটে নতুন করে তোলপাড় শুরু হয় নেট পাড়ায়। সংসদের বর্ষাকালীন অধিবেশনের সমাপ্তির ঠিক পরেই রাজধানী দিল্লিতে এক অভাবনীয় রাজনৈতিক দৃশ্যের সাক্ষী থাকলো দেশের রাজনৈতিক মহল। লোকসভার স্পিকারের ঐতিহ্যবাহী ও প্রথাগত চা চক্র অনুষ্ঠানটি বয়কট করলো কংগ্রেস সহ প্রায় সমস্ত প্রধান বিরোধী দল। তবে এই সম্মিলিত বয়কটের মাঝেই সম্পূর্ণ ব্যতিক্রমী ভূমিকা পালন করে সকলের নজর কেড়ে নিলেন দ্রাবিড় মুনেত্র কাজগম ও ডিএমকে সাংসদ কানিমোজি। বিরোধী শিবিরের ঐক্যকে তোয়াক্কা না করে তার এই চা চক্রে যোগ দেওয়া নিয়ে এখন জাতীয় রাজনীতিতে তীব্র গুঞ্জন ও জল্পনা শুরু হয়েছে। বৃহস্পতিবার সংসদের বর্ষাকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি হওয়ার পর লোকসভার স্পিকারের পক্ষ থেকে প্রথাগত এই চা চক্রের আয়োজন করা হয়েছিল। সাধারণত এই ধরনের বৈঠকের মূল উদ্দেশ্য থাকে শাসক ও বিরোধী দলের মধ্যকার দূরত্ব ও তিক্ততা মুছে ফেলে একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ শিবিরের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকলেও কংগ্রেস বা অন্য কোনো বিরোধী দলের কোনো ফ্লোর লিডার এতে অংশ নেননি। কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্র মারফত জানা গিয়েছে যে স্পিকার প্রথাগত ভাষণ ও অধিবেশনের সার্বিক মূল্যায়ন সংক্রান্ত বক্তব্য না দেওয়ায় বিরোধী দলগুলি ক্ষুব্ধ হয়ে এই অনুষ্ঠান থেকে দূরত্ব বজায় রাখে। প্রাথমিকভাবে বিরোধী দলগুলির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতো শীর্ষ কংগ্রেস নেতাদেরও এই বৈঠকে যোগ না দেওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী জোটের সেই সম্মিলিত বয়কটকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ডিএমকে নেত্রী কানিমোঝি একাই স্পিকারের চা চক্রে উপস্থিত হন। শুধু তাই নয়, ইন্ডিয়া জোটের অন্য কোনো শরিক দল বা ডিএমকের অন্য কোনো প্রতিনিধি উপস্থিত না থাকলেও একমাত্র দক্ষিণ ভারতীয় ডিএমকে প্রতিনিধি হিসাবে তিনি এই বৈঠকে সক্রিয় অংশ নেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কানিমোঝির এই পদক্ষেপ নিছক কোনো সাধারণ উপস্থিতি নয়, বরং এটি অত্যন্ত সুদূরপ্রসারী এবং হিসাব কষা একটি বড় রাজনৈতিক চাল। একটানা বিরোধীদের হই হট্টগোল,
এবং অচলাবস্থার মধ্যে দিয়েই শেষ হলো সংসদের বাদল অধিবেশন। দিনের পর দিন অচলাবস্থার মধ্যে দিয়ে সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার পর আরো একবার সেই পুরনো প্রশ্নই সামনে এলো। দেশের উন্নয়নে বিতর্ক বিশ্লেষণ এবং আলোকপাত করার বদলে শাসক বিরোধীরাই একটানা তরজায় করদাতাদের কত টাকা জ্বলে গেল। বাদল অধিবেশন হাতে গোনা কয়েকটি বিল পাশ হলেও বিরোধীদের ওই হট্টগোল অধিকাংশ সময়ই সংসদ মুলতবি রাখতে হয়েছে। সব থেকে বাধাপ্রাপ্ত হয়েছে প্রশ্নোত্তর পর্ব, যেখানে বিভিন্ন সমস্যা বা প্রস্তাব নিয়ে সরাসরি মন্ত্রীদের প্রশ্ন করার সুযোগ পান সাংসদরা। এক নজরে দেখে নেওয়া যাক সংসদের অধিবেশনে আলোচনা প্রশ্নোত্তরের সময় নষ্ট হলে তার জেরে ঠিক কতটা আর্থিক ক্ষতি হয়। আর্থিক ক্ষতির পাশাপাশি সংসদের অধিবেশন ভেস্তে যাওয়ার আর এক কি কি খেসারত সাধারণ মানুষকে দিতে হয় তাও দেখে নেওয়া যাক। সংসদ চালানোর খরচ 2012 সালে তৎকালীন সংসদ বিষয়ক মন্ত্রী পবন কুমার বানশাল জানিয়েছিলেন, সংসদের অধিবেশন চালাতে প্রতি মিনিটে 2.5 লক্ষ টাকা খরচ হয়। অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা পিছু প্রতি মিনিটে অধিবেশন চালানোর খরচ 1,25,000 টাকা। বলার অপেক্ষা রাখে না, গত 14 বছরে এই খরচ আরো অনেকটাই বেড়েছে। পিআরএস লেজিসলেটিভ রিসার্চের তথ্য অনুযায়ীও সংসদের অধিবেশন ভেস্তে যাওয়ার আর্থিক ক্ষতি হিসাবে এরকম আর্থিক ক্ষতির উল্লেখ করা হয়েছে।